সপ্তমীর সন্ধ্যা। কলকাতা শহরের পরিচিত এক পুজো প্যান্ডেলের লাগোয়া মাঠ। খাবার দাবার, নাগরদোলা, বন্দুক দিয়ে বেলুন ফাটানো ইত্যাদি হরেক রকম বিনোদনের আয়োজন হয়েছে সেখানে। এমনই এক চায়ের স্টলের সামনে। উফ, কি হলো? কি ধাক্কা মারছেন কেন? আই এম সরি, প্লিজ কিছু মনে করবেন না। ব্যাস, সরি বললেই হয়ে গেল। চাটা পুরো গায়ে পড়লো আমার। ওহো, আই এম রিয়েলি সরি। নিন, রুমালটা ধরুন, মুছুন জামাটা। আরে চায়ের ভাতটা আমার হাতে দিন। দাদা, জগটা এগিয়ে দিন না, জলদি। নিন, জলে ভিজিয়ে প্লিজ মুছুন। আহা, এভাবে না, দিন। এইভাবে নিন, হয়ে গেছে। ও হ্যাঁ, হয়েই গেছে মনে হচ্ছে। থ্যাঙ্কস। না, ইটস ওকে। আসলে আমি কাউন্টারের লাইনে দাঁড়াতে যাচ্ছিলাম, আর সাইড থেকে একটা লোক এসে এমন কুনি মারলো না যে আমি ছিটকে চলে এলাম। আর আপনার হাতে তো চা ছিল, কিন্তু আমার কিছু করার। আরে ঠিক আছে, এরকম তো হতেই পারে, কোনো ব্যাপার না। পুজোর মাঠে সদ্য ঘটে যায় এক টুকরো ঘটনা। মেয়েটার ধাক্কায় ছেলেটার হাতের ভাঁড়টা থেকে চাটা জামায় পড়ে গেলেও মেয়েটা হেল্প করলো ছেলেটাকে ওই চায়ের দাগটা জলে ধুতে। ছেলেটা রুমালটা দিয়ে জামাটা মুছতে একটু দূরে সরে যেতেই, বাবাই, তোকে ধাক্কা মারলো মেয়েটা, আর তুই কি না থ্যাঙ্কস বলে দিলি? মানে আমি কোথায় থ্যাঙ্কস দিলাম? আর পাগলের মতো ধাক্কা মারার জন্য আমি কাউকে ধন্যবাদ দিতেই বা যাবো কেন হঠাৎ? ধ্যার বাবা, ধাক্কা মারলো বলে নয়, ধাক্কাটা মেরে গরম চাটা তোর গায়ের উপরে ফেলে যেই নাকি একটু জলটা এগিয়ে দিয়েছে, ব্যাস অমনি একেবারে গদগদ হয়ে গেলি। বল, এসব নেকু ক্যাবলামিগুলো দেখলে না মানে জাস্ট অসহ্য। আরে সে তো মেয়েটা ইচ্ছে করে ফেলেনি চাটা, শুনলি তো কি বললো? বাই দ্য ওয়ে, তোর কি কোনো কারণে হিংসে হচ্ছে? তোরই হিংসে মাই ফুট। জাস্ট দেখলাম যে তোরা ছেলেরা নিজেদের কত সহজে একদম সস্তা বানিয়ে দিস। আমি হলে না ভালো করে বুঝিয়ে দিতাম। আবার বলে কি না, পাশের লোকটা কোনোই মারলো। তা ওরকম মাইক্রোমিনি পরে ঠাকুর দেখতে বেরোলে একটু আধটু কোনো এর গতো তো খেতেই হবে, সাথে অবশ্য উপরি পাওনা হিসেবে তোদের মতো হ্যাংলা ছেলেদের অ্যাটেনশনটাও পাওয়া যায়। বাবাই কোথায় মেয়েটাকে অ্যাটেনশন দিল? কি বলছিস তুই? আর ড্রেস পরাটা যার যার নিজের রুচি। তুই চুপ করতে সৌম্য, ভারী একেবারে শরীর সাক্ষে মাতাল এসেছেন। বুঝলি বাবাই, কেমন পোড়া তেল পোড়া মোবিলের গন্ধ পাচ্ছি। মেরে না তোর নাক আমি ফাটিয়ে দেবো সৌম্য। ওরে তোরা থাম। বলছি যে সৌম্য, মেয়েটার ঠোঁটটা দেখেছিলি? জাস্ট পাগল। চুলটা সিল্কি আর কি লেন্থ। আর স্ট্যাটিস্টিক্সটা আন্দাজ করতে পারছিস? কমপ্লিট প্যাকেজ একদম। এমন একটা মেয়ে সামনে এসে ঠোঁট ফুলিয়ে সরি বলছে, আবার শার্ট পরিষ্কার করতে হেল্প করছে। বস, এখানে রাগ দেখানো যায় বল? এটা কিন্তু ঠিক বলেছিস বাবাই। তোরা মনে, আমি কাল থেকে তোদের সাথে বেরোবো না, আমি আর তোদের সাথে বেরোবো না। বাড়ি ফেরার পথে বেশ কিছুটা পেছনে লাগার পর তড়িকে মেট্রোয় তুলে দেওয়ার সময়, কাল কিন্তু প্রসূন, স্নিগ্ধ, পিউ আসছে। আসুক। আর দীক্ষাও থাকবে বলে কনফার্ম করেছে। আমার কিন্তু ভালো লাগছে না বাবাই। কেন? নাটক কিচ্ছু জানে না একেবারে, আবার দীক্ষা। আচ্ছা, দীক্ষা আমাকে পছন্দ করে, তাতে তোর কি? কিছুই না, আমার কেন যাবে আসবে? তবে ও কেমন মেয়ে সেটা কিন্তু সবাই জানে, ঠিক আছে? যা করবি জাস্ট একটু ভেবে চিন্তে করিস। কিছু না যখন, তখন তো ঠিকই আছে। তুই তাহলে কাল আসছিস। আর শোন, দীক্ষা তো তোর পাড়া থেকেই আসবে, তুই ওর সাথেই চলে আসতে পারিস। ভেবে দেখবো। কাল সকালে আগে অঞ্জলিটা তো দিই। তড়ি, প্রত্যুষ, সৌম্য স্কুল থেকেই বন্ধু। তড়ি যখন ক্লাস 7-এ, তখন তড়ির বাবা ট্রান্সফার হয়ে কলকাতায় আসেন।
আর তড়িকে ভর্তি করিয়ে দেন মডার্ন একাডেমিতে। ক্লাস 1 থেকে একই ক্লাসে পড়তো প্রত্যুষ, সৌম্য, পিউ, স্নিগ্ধারা। তবে নতুন আসা তড়িকে খুব সহজেই বন্ধু করে নিয়েছিল এই দলটা। সেই তবে থেকে শুরু। এরা সবকটা একজন আরেকজনের লেজুর। যেখানে যাবে কেউ একা যেতে পারে না, কাউকে না কাউকে চাই। এমনকি একাধিক জন গেলেও ভালো হয় অনেক সময়। তো এহেনো গ্রুপে দীক্ষার এন্ট্রি 1.5 বছরের সামান্য কিছু বেশি সময় আগে। প্রত্যুষদের এক ক্লাসমেট অনুসুয়ার বোন এই দীক্ষা, থাকে তড়িদের পাড়াতেই এবং সৌম্যর সাথে একই জিমে যায়। সেই সূত্রে একদিন আলাপ হয় ওর এই গ্রুপটার সাথে এবং প্রথম দিন থেকেই তড়ির মনে হয় দীক্ষা কেমন যেন প্রত্যুষ ওরফে বাবাইকে দেখলেই একটু বেশি আদিক্ষেতা করে। এটাও একদম সহ্য করতে পারে না। কেন কে জানে। প্রত্যুষের সাথেও কম ঝামেলা হয়নি এই নিয়ে, কিন্তু প্রতিবারই দীক্ষা আমাকে পছন্দ করে, তাতে তোর কি? প্রত্যুষের এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি তড়ি। ও বোঝাবে কি করে প্রত্যুষকে যে কাউকে কাউকে জাস্ট পছন্দ হয় না, তার জন্য কোনো বিশেষ কারণ লাগে না। আপাতত এরূপ অবস্থায় অষ্টমীর দিন বন্ধুরা সবাই মিলে যখন সারা রাত জেগে ঠাকুর দেখার প্ল্যান করেছে, প্রত্যুষ কোথা থেকে দীক্ষাকেও ইনভাইট করে বসে আছে ওদের সাথে জয়েন করার জন্য। অষ্টমীর সকালটা পাড়ার পুজোতে অঞ্জলি দিয়ে আড্ডা মেরে কেটে গেল তড়ির। সন্ধেবেলা বাবা মা যাবে দিদুর বাড়ি, আর ওর তো প্ল্যান রেডি আছে। বিকেলে বন্ধুরা মিট করেছে সব দক্ষিণাপনে। যথারীতি প্রত্যুষ এখনো এসে পৌঁছায়নি। হাই তরি, ইউ আর লুকিং কুল। ওহ থ্যাঙ্কস, তোমাকেও সুন্দর লাগছে। শাড়ির রংটা বেশ। কিন্তু তুমি শাড়ি পরোনি কেন? ও আমার ভালো লাগে না। বুঝলি দীক্ষা, আসলে ও যদি শাড়ি পরে রাস্তায় বেরোয়, কিছুক্ষণ পর শাড়ির কুচি খুলে ওর হাতে, তুই আমাদের বন্ধুদের কারোর হাতে চলে আসবে। তোকে এমন মারবো না সৌম্য, বৃন্দাবন দেখিয়ে দেবো একেবারে। বাবাই কই? কে বাবাই? বাবাই প্রত্যুষের ডাক নাম। যাই হোক, বাবাই ফোন করেছিল একটু আগে, বলল কাকে যেন একটা নিয়ে আসবে আবার, সারপ্রাইজ। ওর ছোটো কাকার বাড়িতে কারা এসেছে, ও নাকি কাল বাড়ি ফিরে দেখেছে। এই চল, আমরা বরং দক্ষিণাপন থেকে বেরিয়ে বাবুবাগানটা দেখে আসি, ততক্ষণে বাবাইরা এসে যাবে। না না, একটু ওয়েট করেই যাই না, প্রত্যুষ আসুক। আরে আমি এসে গেছি। আরে সরি দীক্ষা, আর একটু লেট হয়ে গেল। স্যারি দীক্ষা, নাটক এমন ন্যাকামিটা করছে যেন এখানে আর কেউ নেই, শুধু ওই দীক্ষাকেই ওর চোখে পড়েছে। উফ, এই ছেলেটার জন্য না এখানে আমাদের ওয়েট করাটাই ভুল হয়েছে একেবারে। তোর মাথাটা না হট চেম্বার পুরো। তড়ি ফিরে কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু হঠাৎই আরে বাবাইয়ের সাথে ওটাকে, কালকের সেই মেয়েটা না, চা ফেলে। কি ছেলে রে বাবা, এর মধ্যে পটালো কি করে? কাল রাতেও তো ফোনে কথা হলো, কই কিছু বললো না তো। আচ্ছা এবার দীক্ষার কি হবে? এতগুলো কথা একসাথে ভেবে ফেলল তড়ি। তখনই পাশ থেকে স্নিগ্ধ বলে উঠল, বাবাই তুই আজ সুপার লেট কিন্তু। উফ, উবার পেতে যা টাইম লাগলো না, লাস্টে ভাবছিলাম বাইকটাই নিয়ে বেরোবো। আচ্ছা যাই হোক, আলাপ করিয়ে দিই। শি ইজ দেবদত্তা অ্যান্ড দেব, এরা হলো। ওয়েট, এই দুজনকে কাল দেখেছিলাম, এরাই তাহলে সৌম্য আর তরি, রাইট? এবার বাকিদের সাথে আলাপ করাও। আলাপ পর্ব মিটতেই শুরু হলো ওদের ঠাকুর দেখা। বাবাইয়ের পাশে পাশে হাঁটছে দীক্ষা, আর একটু এদিক ওদিক করে হাঁটছে দেবদত্তা। সৌম্যর সাথে ওর বেশ জমে গেছে। বাবাই জানিয়েছে দেবদত্তা ওদের খুব দূরের সম্পর্কের আত্মীয়। ওর কাকিমার বাপের বাড়ির সম্পর্কে, থাকে গুয়াহাটিতে। গত পরশু কলকাতায় এসছে কলকাতার পুজো দেখবে বলে।
তাই আজ বাবাইয়ের সঙ্গীও। অষ্টমীতে ওদের স্কুলের বন্ধুদের এই গ্রুপটা প্রতি বছর বেরোয় একসাথে, আর সবাই প্রায় নিজেদের স্পেশাল ওয়ানকে সঙ্গে নেয়। একমাত্র সৌম্য, বাবাই আর তরি এখনো সিঙ্গেল, তাই সাধারণত ওরা একসাথেই থাকে পুজোয় ঘোরার সময়। সৌম্যটা পুরো পাগল, ওর প্রেম টেম করার ব্যাপারে কোনো ইন্টারেস্টই নেই। ছবি তোলা আর খাওয়া এই দুটো পেলেই ও খুশি। আর বাবাইয়ের সেই স্কুল লাইফ থেকে কোনো মেয়েকেই 2 মাসের বেশি পোষায় না, তাই ওর সিঙ্গেল থেকে ডাবল হয়ে ওঠা আর হচ্ছে না। আর তরি, বাবাইয়ের ওই 2 মাসের কেসগুলো সামলাতে সামলাতে ওর নিজে কেস খাওয়ার সময় কোথায় পেয়েছে। কিন্তু এবারের অষ্টমীটা কেমন অন্যরকম হয়ে গেল। হঠাৎ কি হয়েছে কে জানে। আলাপ হওয়ার পর থেকেই দেবদত্তার সাথে সাথে ঘুরছে সৌম্য, আর বাবাই তো দীক্ষাকে পেয়ে ফুল সেট হয়ে গেছে। বাকি বন্ধুরা গল্প করছে, কিন্তু তরি কেন জানি না আজ কিছুই ভালো লাগছে না ওর। বড্ড বোর হচ্ছে, ঘুরতেও ভালো লাগছে না একদম। কি যে হয়েছে কে জানে। ম্যাডক্সে আড্ডা মেরে মুদিয়ালি শিব মন্দিরের ঠাকুরগুলো দেখে ওরা এলো ঢাকুরিয়া লেকের ধারে, যেখানে সার দিয়ে পর পর রেস্টুরেন্টগুলো আছে। বেছে বুঝে একটাতে খেতে ঢুকলো সবাই। 3টে টেবিলে ভাগ করে বসলো। বাবাই আজ তরির সাথে প্রায় একটাও কথা বলেনি, শুধু একবার চিপসের প্যাকেটটা চাইতে হাত বাড়িয়েছিল ওর দিকে। এখনো বাবাই, সৌম্য, দীক্ষা আর দেবদত্তা একটা টেবিলে গিয়ে বসে পড়ল। তরি বসলো অন্যটাতে বাকি বন্ধুদের সাথে। হঠাৎ চোখটা কেমন জ্বালা করে উঠল তরির। উঠে পড়ল সে। কি হয়েছে? শোন না, আমার শরীরটা না একদম ভালো লাগছে না, আমি উঠি বুঝলি। আর আমার শেয়ারের টাকাটা দিয়ে গেলাম এই যে এখানে, তোরা পে করে দিস। বাকিদেরও মোটামুটি একই কথা বলল। পিউ জিজ্ঞেস করলো, তুই তুই একা যেতে পারবি? আমরা কেউ যাই বরং তোর সাথে। আরে না না, আমি একটা ট্যাক্সি কিংবা উবের নিয়ে নেব, চিন্তা করিস না। কিন্তু এখন গাড়ি ঘোড়া পাবি কিছু ঠিক মতো? সৌম্য বা বাবাই ওদের কাউকে নিয়ে যা না। আরে বাবা না রে, আমি একাই পারবো। গাড়িতে উঠে তোকে টেক্সট করে দিচ্ছি, বাই। বেরিয়ে গেল তরি। আর চোখে দেখলো বাবাইদের টেবিলে ওরা সবাই ব্যস্ত গল্প করতে। তরির দিকে কারোর খেয়ালই গেল না। বাড়ি ফিরে পিউকে জানালো, পৌঁছে গেছি রে, স্নিগ্ধদের জানিয়ে দিস। খুব মাথাটা ধরেছে, ফোনটা বন্ধ করলাম, বাই। ওকে, টেক কেয়ার। হ্যাঁ, আমি ওদের জানিয়ে দেবো, কেমন? মা বাবা তখনও দিদুর বাড়ির থেকে ফেরেনি। খিদে পেয়েছে বেশ, কিন্তু তেমন কিছু খেতে ইচ্ছে করছে না, তাই ফ্রিজ থেকে চকলেটের একটা বার বের করে খেলো। মাকে ফোন করে বলল ও ফিরে এসেছে। মাথা ধরেছে তাই একটু ঘুমিয়ে পড়ছে। বাবা মা ফিরলে যেন চাবি খুলে ঢুকে যায় ওকে না ডেকে। তারপর আলোটা নিভিয়ে শুয়ে পড়ল তরি। সকালে অনেকটা দেরি করেই ঘুম থেকে উঠেছে তরি। মা একরকম টেনে তুলে ফ্রেশ হতে বলে চা দিয়ে গেছে। সেই চা নিয়ে বসে বিস্কুটে সবে 2টো কামড় দিয়েছে, কলিং বেলের আওয়াজ। গিয়ে দরজা খুলতেই, কি রে, কি হয়েছে তোর? এ কি, তোরা এখানে? কি হয়েছে কি তোর? শরীর খারাপ নাকি? না না, তেমন কিছু না, ওই আর কি। কিন্তু তোরা এত সকাল সকাল? এখন বেলা 11টা বাজে, সকাল কোথায় রে? কি মানে কোথায় থাকিস তুই? ঠিক করে বল, কাল কখন চলে এসেছিলি বাড়ি? আমাদের একবার বলে আসবি না? বাবাই, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচাস না, ঘরে আয়। কাকিমা, তোমার গুণধর মেয়ে কালকে একা একা বাড়ি চলে এসেছে, আমাদের কাউকে কিচ্ছু না বলে। হারিয়ে গেলে কি হতো বলো তো? কে আর হতো, তোমরা বন্ধুরা মিলেই আবার খুঁজে আনতে, আর কি। তোরই শোন, ওদের নিয়ে ঘরে গিয়ে বস, আমি চা দিচ্ছি। তোর চাটা তো ঠান্ডাই হয়ে গেছে, ওটা আর খেতে হবে না তোকে। তরির ঘরে ঢুকেই বাবাই ওরফে প্রত্যুষ পেছন থেকে এক হাতে তরির গলাটা চেপে জড়িয়ে ধরল। এই,
কি রে, বেশি সাহস হয়েছে না তোর? হ্যাঁ, আরে আমাকে না বলে তুই রেস্টুরেন্ট থেকে বেরোলি কোন সাহসে? আরে লাগছে কিন্তু, ছাড়। না, ছাড়বো না, উত্তর দে আগে। কেন? আমি তো পিউকে বলেই এসেছিলাম, আর স্নিগ্ধও তো জানে। ওদের বললে হয়ে গেল? হ্যাঁ, ওরা কি তোর গার্ডিয়ান? তা তোরাও কি আমার গার্ডিয়ান নাকি? আর পিউ, তুই ওদের সাথে কোত্থেকে এলি? হাতিবাগান থেকে সাউথে আসতে তো অনেকটা সময় লাগে। আচ্ছা, আঙ্কেল তোকে ছাড়লো এই সকালে? আর বলিস না রে, কাল রাতে বাড়ি ফিরে ঠিক করে ঘুমোতে পর্যন্ত পারিনি আমি, এই 2 উজবুকের মেসেজের ঠেলায়। তোরই কেন চলে গেল তার কারণ বলতে হবে আমাকে। সত্যি মিথ্যে যাই বলছি ওদের মনে ধরছে না। উফ, শরীর খারাপ হয়েছে মানে ঠিক কি খারাপ হয়েছে? কেন উঠে যাওয়ার সময় আমি তোদের ডাকিনি? কেন স্নিগ্ধ জোর করে তোকে এগিয়ে দিতে যাইনি? আমি নাকি ইচ্ছে করে যেতে দিইনি স্নিগ্ধকে? আলতু ফালতু মেসেজে পুরো ঘুমের 12টা। তারপর ভোরের দিকে বিরক্ত হয়ে ফোন বন্ধ করে আমি ঘুমিয়ে পড়েছি। আর সকাল 9টার সময় এই সৌম শয়তানটা গিয়ে আমাকে বাড়ি থেকে এরকম করে তুলে এনেছে। আর যা সব ঢপ দিয়েছে আমার বাবাকে কি বলবো। ছাড়। এই, তোকে এত কথা কে বলতে বলেছে রে পিউ? এত বেশি বকিস না তুই। স্টপ ইট সৌম্য, তোরা কি পেয়েছিস বলতো? তোদের ইচ্ছেতে সব হবে? তড়ির কথার মাঝে তড়ির মা ঢুকে পড়েছেন, হাতে ট্রেতে 4 কাপ চা আর কিছু বিস্কুট। উনি বললেন, গরম গরম লুচি ভাজছি রে, সবাই খেয়ে যাবে কিন্তু। আর তোদের কাকু মাটন আনতে গেছে, একটু বেশি করে আনতে বলে দেবো নাকি? দুপুরে এখানেই খেয়ে জানা হয় আজ। এমনিতেই তো তোদের দেখা পাওয়া যায় না বাবা, তাও কি ভাগ্য, আজ এসে পড়েছিস সব কটা মিলে। স্নিগ্ধ, দিয়া, ওরা কই রে? ওদেরও তো নিয়ে এলে পারতিস। আরে কাকিমা, স্নিগ্ধরা জানিই না আমরা এখানে আসবো, এটা তুম করে আমাকে নিয়ে এসেছে। আর আমাকে আর ছেড়ে দাও প্লিজ, অন্য একদিন এসে তোমার রান্না মাংস ভাত পেট ভরে খেয়ে যাবো, প্রমিস। হ্যাঁ, আজ এমনিতেই সৌম আমাকে বাড়ি থেকে প্রায় তুলে এনেছে বাবাকে ভুলভাল বুঝিয়ে। এখন যদি দেরি করি, তুমি জানো তো কত বকা খাবো, তাই না? আমি লুচি খেয়েই কাটবো। হ্যাঁ, বাকি দুজনের কথা আমি জানি না। কাকিমা, আমি আর বাবাই আছি গো। সে আর বলতে, খাবারের গন্ধ পেয়েছে না, এরা কি আর না গিলে যাবে? এই কি কথা চিরি, ওদের তো আমিই খেতে বললাম। তড়ির মা ধমক দিলেন তড়িকে, বেরিয়ে গেলেন তারপর লুচির জোগাড় করতে। ইতিমধ্যে বাবাইয়ের ফোনের রিং। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বেরোবো, এখন তড়িদের বাড়ি এসেছি। না না, আমি পৌঁছে যাব। না, লাঞ্চে যেতে পারবো না। আরে না বললাম তো, অসুবিধে আছে। হ্যাঁ, তড়িদের বাড়ি করবো লাঞ্চ, তারপর বেরোবো। 5টা করো, তার আগে হবে না। না, ওই 5টাই ফাইনাল, আমি পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, সৌম আর দেবদত্তা আমার সাথেই যাবে। ওকে, বাই। কে রে? দীক্ষা। আবার কে? বেরোবি তোরা আজ? হ্যাঁ, কেন? তোরও তো দেবদত্তাকে নিয়ে বেরোনোর কথা আমাদের সাথে। না মানে, আমি ভাবছিলাম আর কি। প্লিজ সৌম, বেশি ভেবে না আজকের দিনটাকে মাটি করিস না, জানিসই তো। 1 মিনিট, তোরা তোদের প্ল্যানিংগুলো একটু পরে করবি প্লিজ। তোরির এখানে এসে ওর সাথে কথাটা বলে না আগে চটপট, আমি কাটবো তারপর। সৌমা আমাকে পৌঁছে দেবে কিন্তু বাইকে। যথা আজ্ঞা পিউরানি। হ্যাঁ, তো তোর ব্যাপারটা এবার শুনি ভালো করে, বল তো। আমার আবার কি ব্যাপার? কোনো ব্যাপারই নেই। গুড, তাহলে আজকে বিকালে তুইও আমাদের সঙ্গে যাবি। কোথায়? ঠাকুর দেখতে, আড্ডা মারতে। আবার কোথায়? সেই তোদের চিপসের প্যাকেট বইতে যাব আমি, তাই তো? কি বললি? বললাম আমি যাব না, মা বাবার সাথে আজকে একটু বেরোবো। কি মানে, কি বললি? কাকু কাকিমার সঙ্গে? আই মিন সিরিয়াসলি, কাকু বেরোবে পুজোতে? এটা আমাকে বিশ্বাস করতে বলছিস? সত্যি? হ্যাঁ, বেরোবো, তেমনই কথা হয়ে আছে। বাবার বন্ধুরা যাবে, তাদের ছেলে মেয়েরাও থাকবে, বেশ মজা হবে। তাছাড়া তীর্থ তো অনেকদিন পর কলকাতা এসছে পুজোর সময়, আমাকে অনেকবার বলেছে আজ যেতে, আমাকে যেতেই হবে। তীর্থটাকে?
দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। বেশ, তবুও শুনি তার পরিচয়টা। বাবার বন্ধু সমর কাকু, ওনারই ছেলে। জলপাইগুড়িতে থাকতে আমার খেলার সঙ্গী ছিল। 2-3 বছরে একবার করে কলকাতায় আসে, এলেই আমাদের বাড়িতে আসে। এবছর পুজোয়ও এসেছে। সো আমাকে ফোনে বলেছে আমাকে যেতেই হবে বাবা মার সাথে ওদের বাড়িতে। আগে বলিসনি তো? আগে তো প্ল্যানটা হয়নি। তাহলে প্ল্যান করলি কেন? আমাদের সাথেই তো তোর প্ল্যান ছিল ঘোরার। সেটা সপ্তমী আর অষ্টমী, ভুলে যাস না। নবমীতে দীক্ষা আর ওর বন্ধুদের সাথে ঘোরার প্ল্যানটা তোর ছিল, তোর। আর সৌম্য তো বলেছিল কোন রাজবাড়িতে নাকি ছবি টবি তুলতে যাবে। যাই হোক, আমার প্ল্যান হয়ে গেছে। আমার মতো আমি, তোদের মতো তোরা, ব্যাস। বেশ, তুই তাহলে আমাদের সঙ্গে যাচ্ছিস না? না রে, আমি যাব না। আচ্ছা সৌম্য বাবাই, আমার তো এখানে কোনো কাজ নেই, আর লুচিও খেয়ে নিয়েছি। এবার বাড়ি নিয়ে চলো আমাকে প্লিজ, এই তাড়াতাড়ি কর। উফ, বাপরে বাপ, মাথা খারাপ করে দিল। ঠিক আছে, নিয়ে যাচ্ছি, চল চল। অদ্ভুত। আসি রে, বাই। তোরি টাটা। হ্যাঁ বাই। বিজয় মিটে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ একদম, ডেটটা ফিক্স করে আমাকে জানিয়ে দিস একটু, কেমন? সৌম্য বাড়ি পৌঁছে দিতে যায় পিউকে। এই ফাঁকে বাবাই আর তরির কথা চলতে থাকে। তরি, একটা কথা বলতো। কি? পকেট থেকে একজোড়া ছোট্ট কানের দুল বের করে বাবাই বলে, এটা কেমন হয়েছে রে? আরে দারুণ হয়েছে। যাক, তাহলে তোর পছন্দ হয়েছে। হ্যাঁ। উফ বাবা, নিশ্চিন্ত। মানে ফর্মালি প্রপোজ করতে গেলে কিছু তো দিতে হয়, তাই বুঝি? আরে আমার ডাউট হচ্ছিল পছন্দ হবে কিনা। পছন্দ না হলে তো রিজেক্টেড লিস্টে। বাবা, গয়না পছন্দের ওপর বুঝি কারোর হ্যাঁ না বলা ডিপেন্ড করে? করে তো। ও হবে হয়তো। তাহারে এখন আর ভয় করছে না, মনে হচ্ছে উতরে যাব। কি? প্রপোজাল পার্টটা। মানে তোর যা পছন্দ হবে দীক্ষারও সেটা পছন্দ হবেই, এটা আমি শিওর। তাই তোকেই আগে দেখালাম, তুই ভালো বললি, এইবার নিশ্চিন্ত। ও আচ্ছা আচ্ছা, শোন না, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি, তুই বস। একটু পরেই সৌম্য ফিরে এলো। দুপুরে জমিয়ে লাঞ্চ করলো সবাই। তরিও খেলো ওর প্রিয় মাটন চাপ, মায়ের হাতে বানানো। কিন্তু কেউ না দেখলেও মা খেয়াল করলো মেয়ে খেলো, কিন্তু যেন জাস্ট খেতে হবে বলে তাই খেলো। লাঞ্চের পর সৌম্য আরো কয়েকবার রিকোয়েস্ট করেও তরিকে রাজি করাতে পারল না নিজেদের সাথে বেরোনোর জন্য। অগত্যা বাবাই আর সৌম্য দুজনে মিলেই বেরিয়ে গেল। আর তরি গেল বাবা মার সাথে সমর কাকুদের বাড়ি। তীর্থ তো হই হই করে উঠল তরিকে দেখেই। প্রায় 2.5 বছর পর দেখা, অনেক গল্প জমে আছে দুজনের। ওদের বকবক শুনে একসময় মিতালি কাকিমা অর্থাৎ তীর্থর মা বলেই ফেললেন, আরে তোমরা যদি কলকাতায় চলে না আসতে তাহলে তোরই আমাদের বাড়িরই মেম্বার হয়ে যেত এতদিনে। মনে আছে যেভাবে ও তীর্থ দাদার পেছন পেছন ঘুরতো ছোটবেলায়, মনে হতো তীর্থ যেন ওরই সম্পত্তি। কি করবো বলো তো, তীর্থদা ছাড়া তো আমার কোনো বন্ধুও ছিল না ওখানে, এমনকি ভাই বোনও ছিল না। এই জন্যই তো রাখি আর ভাই ফোঁটার দিনগুলোতে তীর্থকে কোথাও নিয়ে যাওয়া যেত না। তীর্থ থাকবে না শুনলে তুই কেঁদে ভাসাতিস। তবে তোরা চলে আসার পর বেশ কটা বছর তীর্থ খুব মনমরা হয়ে থাকতো ওই দিনগুলোতে। আমারও খুব মন খারাপ হতো জানো সমর কাকু। হ্যাঁ, এই মেয়ে তো ব্যয় ব্যয় করে কাঁদতে কাঁদতে দেওয়ালেই ফোঁটা দিত ভাই ফোঁটায়। ওর তো এখানেও তেমন কেউ নেই গো ফোঁটা দেবার। তোমার ছেলে, ওর দাদা, ভাই সব ছিল। যাই হোক, এই তোমাদের দুঃখের গল্প এখন রাখো তো। তরি, জানিস তো এই জানুয়ারিতে আমার বিয়ে। মাঝে আর একদম সময় পাবো না রে, তাই ভাবছি এই মাসটা এখানেই থেকে যাবো বাবা মাকে নিয়ে। বিয়ের সব কেনাকাটা একেবারে সেরে তবে ফিরবো।
এই, তুই যাবি তো আমার সাথে শপিংয়ে? কিরে, অসুবিধা নেই তো? হ্যাঁ, আমি তো নিশ্চয়ই যাব শপিংয়ে। কেউ বাধা দিলেও আমি জোর করে যাব। তোর নেক্সট সেমিস্টার তো এই ডিসেম্বরেই না রে? সেমিস্টারকে মারো গুলি, ওটা এ মাসে হলেও আমি যেতাম। ঠিক আছে, সেসব হবে। আপাতত নিচের দোকানটা থেকে ফিশ ফ্রাইটা নিয়ে আর তীর্থ। দাঁড়া তীর্থদা, আমিও যাবো তোর সাথে। উফ, এই যে লেজুর সেটে গেল এবার আমার সাথে কদিনের জন্য। তোকে শুধু পাড়ার ঠাকুরটা দেখাবো বলে যাচ্ছি, লেজুর হতে বয়েই গেছে আমার। সে তো বুঝেইছি আমি, ঠাকুর তোকে আমি দেখাবো, চল। অনেক রাত পর্যন্ত হই হুল্লোড় চলল, খাওয়া দাওয়া। তার মাঝে তরি আর তীর্থর সাথে টুকটুক করে দেখে এলো বেশ কয়েকটা ঠাকুর। কে জানে কবে আবার এরকম করে তীর্থ দাদাকে পাবে। অনেক রাতে বাড়ি ফিরে খেয়াল করলো ওর ফোনে বাবাই আর সৌম্যর প্রায় 7-8টা মিসড কল আর বেশ কিছু মেসেজ। তরির আর পড়তে ইচ্ছে হলো না মেসেজগুলো, একটাই টেক্সট লিখে দুজনকেই পাঠিয়ে দিল। জাস্ট বাড়ি ফিরলাম, খুব টায়ার্ড। নবমী দারুণ কাটলো, আশা করি তোদেরও খুব ভালো কেটেছে। পরে সব গল্প শোনাস। বাই, গুড নাইট। তারপর রিপ্লাইয়ের অপেক্ষা না করেই ফোনটা অফ করে দিল। খুব সকালে ঘুম ভেঙে গেছে তরির। প্রতিবার দশমীর ঠিক আগে এটাই হয় ওর। 7 সকালে ঘুম ভেঙে যায়, তারপর থেকে শুরু হয় মন খারাপ। কিন্তু এবারের মন খারাপটা যেন কেমন কেমন, একটু অন্যরকম, একটা পাঁচমেশালি মন খারাপ বলা চলে এটাকে। হঠাৎ করেই যেন বাবাই, সৌম্য, তীর্থদাদা, পিউ, স্নিগ্ধ, খুব কাছের বন্ধু বান্ধব মানুষজনগুলো কেমন সরে সরে যাচ্ছে। হাতের মুঠোয় থাকা খুব চেনা সময়গুলো পিছলে যাচ্ছে যেন। ঠিক যেমন বিসর্জনের সময় ঘাটে পৌঁছলে সবার হাত থেকে পিছলে যেতে থাকে প্রতিমার কাঠামোটা, ঠিক তেমনই ইচ্ছে না হলেও এদের যেন যেতে দিতেই হয়। এই সকালেও বেশ গরম লাগছে ওর। এখনো ঠান্ডা পড়ার কোনো চিহ্ন নেই, উল্টে ভ্যাপসা একটা গরম। এখনো আরো 2 মাসের অপেক্ষা একটু ঠান্ডার জন্য, স্বস্তির জন্য। স্নান করলো বাথরুমে গিয়ে, তারপরে রান্নাঘরে ঢুকে চা বানিয়ে নিজেরটা নিয়ে বাবা মার কাপ দুটো রেখে দিল চাপা দিয়ে। জানে একটু পরেই উঠে পড়বে ওরা। তারপর গিয়ে বসলো ব্যালকনিতে, আবার ডুব দিল ভাবনায়। এই বছরটাই হয়তো এইভাবে আরামে ছুটি কাটিয়ে লাস্ট পুজো সেলিব্রেশন। ছুটি শেষ হলেই কলেজে ক্যাম্পাসিং শুরু হবে। কোথায় গিয়ে যে পড়বে কে জানে, আদেও কোথাও চাকরি বাকরি পাবে কিনা তাও জানা নেই। হয়তো আর 2-1 বছরের মধ্যে দেখবে এই চাকরি। ব্যস্ততার মধ্যে কখন নিজের ঘর বাড়ি, নিজের শহর, এমনকি বাবা মার কাছ থেকেও পিছলে গেছে সে। কান্নার একটা দমক উঠে আসতে চাইছে গলাবে। ঠিক সেই সময় একটা কারোর দরকার বোধ হচ্ছে ওর। একটা কাঁধ খুব জরুরি। ভিড়ের মধ্যে শক্ত করে ধরে থাকার জন্য একটা হাত। ধুস, কি সব ভাবছে ও? ওর মতো ইন্ডিপেন্ডেন্ট মেয়ের এইসব ভাবনা কি মানায়? মনে হচ্ছে পুজোর কদিন দুনিয়ার নেকু নেকু মেয়েগুলোকে দেখার সাইড এফেক্ট শুরু হয়ে গেছে। ধর, নিজেই নিজেকে শাসন করলো তরি। মা ঘুম থেকে উঠে মেয়েকে বারান্দায় দেখে পাশে এসে দাঁড়ালো। কিরে, দশমীর দিন 7 সকালে ওঠার অভ্যেসটা তোর যাবে না না রে? সারা বছর তুই একটা দিনই আমি ভোরে উঠি। হ্যাঁ, সে তো জানি, পাজি মেয়ে কোথাকার। তা স্নান করেছিস এত সকালে? হ্যাঁ গো, বড্ড গরম লাগছিল, তাই তো চানটা করে নিলাম। তা বেশ করেছিস। শোনো না, চা করেছি, তোমাদের তো রান্নাঘরে ঢাকা দেওয়া রয়েছে। যাক, সকাল সকালে একটা কাজ আমার কমলো। তুই আর একটা কাজ করতো,
স্নান করেছিস যখন প্যান্ডেলে গিয়ে একটু ঠাকুর নমস্কার করে আয় তো চট করে। ফ্রিজে ফুল আর মিষ্টি রাখা আছে, ওগুলো ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে আয়, কেমন? ওকে। তোরি? হ্যাঁ মা। মা, তোর মন ঠিক আছে তো? কেন বলো তো? না, আমি এমনিই জিজ্ঞাসা করছি। কেউ কি কিছু বলেছে তোমায় মা? একটু একটু হিন্ট দিয়েছে। কে গো? কে মানে ওই গতকাল দুপুরের মাটন চাপটা বলছিল। কি মাটন চাপ? তা সে তোমাকে কি বললো শুনি? ওই যে বলছিল যে আমার মেয়েটা বড় হচ্ছে, কিন্তু অতটা বড়ও হয়নি এখনো মন খারাপ হলে নিজের প্রিয় খাবারটা মুখে তুলতে চায় না। শোন মা, একটা কথা মনে রাখিস, জীবনে যাই হোক না কেন জানবি বন্ধুত্বের টান আর বন্ধুত্বের জোর কিন্তু সবচেয়ে বেশি। এটা ছাড়া কোনো সম্পর্কের কোনো স্থায়ী অস্তিত্ব নেই। যা এবার জলদি ঘুরে আয় তো মণ্ডপ থেকে, আমি চাউমিন বানাবো কিন্তু ব্রেকফাস্টে। মা, আমি কিন্তু কলকাতার বাইরে চাকরি পেলে করব না। পাগলি কোথাকার, আগে চাকরি তো পা একটা, তারপর আমরা বসে এসব নিয়ে ভাববো, কেমন? ঠিক আছে, যা এবার ঘুরে আয়। আচ্ছা, আমি চট করে তাহলে ঘুরে আসছি। বলেই মণ্ডপের জন্য বেরিয়ে গেল তরি। মণ্ডপে গিয়ে প্রণাম করে ফিরতেই তীর্থদার ফোন। এই কুড়ের টিম, ওট ওট ওট, আর ঘুমোস না। আমার না মণ্ডপে গিয়ে প্রতিমা নমস্কার করা হয়ে গেছে, আর তুই এখন আমাকে ঘুম থেকে ওঠার কথা বলছিস? বাবা ধরি, তুই তো অনেক বড় হয়ে গেলি রে। হ্যাঁ, ইস, কেন ফোন করেছিস সেটা আগে বলতো, বাজে কথা পরে শুনবো। কেন আবার কি, এমনি ফোন করতে পারি না তোকে? না মানে ঠিক তা নয়, তবে কি একটা বলবি বলবি মনে হচ্ছে। ওই কেমন একটা খাবি খাওয়ার মতো করছিস, ঢোক গিলছিস, তাই জিজ্ঞেস করলাম আর কি। না 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 না, তেমন কিছু না। বলছি ওই শোন না, বলছি তোদের ওখানে সিঁদুর খেলাটা কখন রে? একটু জানাস তো আমাকে, কাকিমা যায় তো খেলতে? আরে হ্যাঁ হ্যাঁ, মা তো বরণ করবেই। বেশ, তাহলে আমাকে টাইমটা জানাস কেমন? আমি মা বাবাকে নিয়ে তাহলে চলে যাব ওখানে, মা ওখানেই বরণ করবে তাহলে কাকিমার সাথে, ঠিক আছে? আমি এক্ষুনি টেক্সট করে জানিয়ে দিচ্ছি সময়টা। তরির বাবার ফোনে বিকেলে নয়, তীর্থরা দুপুরেই চলে আসে। আবার এক চোট হই হই খাওয়া দাওয়া করে কেটে যায় সময়টা। বিকেলবেলা বরণ করতে যায় তরির মা আর তীর্থর মা, সাথে তরি আর তীর্থ। মণ্ডপে গিয়ে তীর্থর মায়ের মনে পড়ে বরণের জন্য মিষ্টি তো আনাই হয়নি। অগত্যা তরি ভরসা। তীর্থ দাদাকে নিয়ে দৌড় লাগালো সে কাছের মিষ্টির দোকানের দিকে। যেতে যেতে চোখে পড়ল দীক্ষাদের ফ্ল্যাটের নিচে বাবাইয়ের বাইকটা দাঁড় করানো। চোখটা সরিয়ে নিল সে। তীর্থদাদা কি বলছে সেটাতে মনোযোগ দিল আবার। ফেরার সময় আবার চোখ গেল ওই ফ্ল্যাটের দিকে, আর দেখতে পেল না বাইকটা। বরণ প্রায় শেষের দিকে, সবাই সিঁদুর খেলছে। তরির গালেও পাড়ার বৌদিরা কাকিমারা সিঁদুর লাগিয়ে দিয়েছে। তীর্থ ওর দিকে তাকিয়ে হেসে ফেলল। তরি জিজ্ঞেস করলো, হাসছিস কেন রে তীর্থদা? না না না, এমনি এমনি এমনি। না না না, এমনি বললে হবে না, বল বল। আরে তোকে দেখে তোকে দেখে। কেন, আমাকে কি সঙ্গের মতো দেখতে নাকি? না না না, দেখতে নয়, কিন্তু এখন কিছু না। আই এম সরি। আই এম সরি। খিমচে দেবো কিন্তু। বল বল, এখন কি? এখন কি? ওরে বাবা রে, ওরে বাবা, জ্বালিয়ে দিল হাতটা এই শয়তান মেয়ে। এই বলছি ছাড় আমাকে। বলছি তোর এই ছোট করে ব্লান করা চুল, সাথে মোটা কালার ফ্রেমের এই চশমা,
স্কার্ট টপ আর তার সাথে মুখ ভর্তি সিঁদুর, মানে সত্যি আমি কন্ট্রোল করতে পারছি না। ও আচ্ছা, দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি বাড়ি থেকে মুখ চোখ ধুয়ে আসছি। আরে তোরি দাঁড়া দাঁড়া, যাস না, তোর একটা ছবি তুলবো আমি। এই তোরি, না 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 না, প্লিজ তীর্থদা, তুই তো জানিস এই ছবি তোলা ব্যাপারটাই আমার বড্ড অ্যালার্জি। তারপর এখন আবার এই ভূতের মতো চেহারা। তুই যা এসব ছবি নিয়ে দিকে দিকে ছড়িয়ে বেড়াবি, আমি তো জানি। প্লিজ প্লিজ ছবি তুলিস না। এই এই দাঁড়া, চুপ করে দাঁড়াবি, একদম বকিস না বেশি। বলে তরির হাত ধরে টেনে ঠাকুরের বেদির নিচে এক জায়গায় ওকে দাঁড় করিয়ে নিজের DSLR ক্যামেরাটা দিয়ে ওর ফটো তুলতে লাগলো তীর্থ। সবে 2-3টে ছবি তোলা হয়েছে, হঠাৎ তীর্থকে প্রায় ধাক্কা মেরে ঝড়ের গতিতে তরির সামনে এসে হাজির বাবাই। ওর হাতটা চেপে ধরে বলল, তোর লজ্জা করে না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটোশ্যুট করছিস? কাল থেকে তোকে ফোন করে করে আমি আর সৌম্য পাগল হয়ে যাচ্ছি, তুই ফোন তুলিসনি। মেসেজ করেছি কতগুলো কাল রাতে, তার কোনো রিপ্লাই নেই। জাস্ট নবমী দারুণ কেটেছে তোর, সেটা ইনফর্ম করে দিলি, ব্যাস হয়ে গেল। আমাদের পাঠানো মেসেজগুলো কিচ্ছু পড়ার দেখার টাইম হয়নি, আর এখন এখানে এসব করার টাইম আছে তোর? বাবাই থাম, এটা আমার পাড়া, চেঁচাস না। বেশ করবো, চেঁচাবো। তুই এই ছেলেটার পাশে বসতে পারছিস, তোর হাত ধরে ও টানাটানি করছে, সেটাতে দাঁত কেলাচ্ছিস, পোজ দিয়ে ফটোও তুলছিস। কাল রাতে এর সাথে রাস্তায় হেসে গড়িয়ে ঠাকুর দেখছিলি, আর আমি কথা বলতে গেলেই তোর চেঁচানো মনে হচ্ছে এখন। কি ভেবেছিস কি তুই আমাকে? কি হয়েছেটা কি তোর? হ্যাঁ, পাগলামি করছিস কেন? না জেনে আজে বাজে যা পারছি বলে যাচ্ছে। আর আমি, তুই এখনই আমার সাথে চল। মানে কোথায় যাব এখন? আর তাছাড়া দীক্ষা, সৌম্য, ওরা সব কোথায়? সবার খোঁজে তোর দরকার কি? তুই তুই চল আমার সাথে এখন। আরে বাবা দাঁড়া না, একটু শান্ত হ। দেখছিস তো তীর্থদা রয়েছে এখানে, আমি ওকে এখানে একা রেখে কোথাও যেতে পারবো না। তুই তীর্থ এতক্ষণ চুপ করে দাঁড়িয়ে শুনছিল এদের দুজনের কথা, মুখে মিটি মিটি হাসি। এবার এগিয়ে এসে গম্ভীরভাবে বলল, আচ্ছা, তুমিই প্রত্যুষ, আই মিন বাবাই? হ্যাঁ, আপনি কি করে? তোরই আমাকে বলেছে। ও, তা তোরিকে এখন কোথায় নিয়ে যাবে বলছো? সেটা আমাদের পার্সোনাল ব্যাপার। সেটা বুঝেছি, কিন্তু তুমি আমার সামনে দিয়ে তোরিকে এত রাগ দেখিয়ে কোথায় নিয়ে যাবে সেটা না জেনে আমি চুপ করে দেখব, এমনটা তো নয়। আমাকে না জানিয়ে তোরই এখান থেকে এক পাও নড়বে না, বুঝেছ? তোরি, ইনি কি তোর লোকাল গার্জেন? সেটা একরকম বলতেই পারো। তা ঠিক কীরকম গার্জেন আপনি, জানতে পারি? বাবাই, জাস্ট শাট ইওর মাউথ আপ। বাবা জীবন, তুমি কি তোরই বয়ফ্রেন্ড নাকি? আপনাকে বলবো কেন সেটা? না, তবে অবস্থার গুরুত্ব অনুযায়ী তোমার সাথে এখন আমি ওকে যেতে দেবো কি না সেটা তো আমাকে ভাবতে হবে নাকি? সো জানতে চাইছি। বয়ফ্রেন্ড হলেই বা কি আর না হলেই বা কি? শোনো, সোজা সুজি একটা কথা বলছি, ওর বয়ফ্রেন্ড হলে আমি এক্ষুনি তোমার নাক লক্ষ্য করে দুম করে একটা ঘুষি মারবো ওর সাথে পাবলিক প্লেসে এইভাবে কথা বলার জন্য। কারণ কোনো একজনের ওপর করার রাগ অন্য একজনের ওপর দেখাবে, সেটা তো আমি মেনে নিতে পারবো না। অ্যাটলিস্ট তোরির উপরে দেখালে তো নয়। আর তুমি যদি ওর বন্ধু হও তবে বলবো নিজেকে সংযত করো। নিজের চরমতম ফ্রাস্ট্রেশনগুলো সবচেয়ে কাছের বন্ধুদের কাছে উগড়েই দেওয়া যায়, কিন্তু তারও একটা ওয়ে আউট আছে। এভাবে পাবলিকলি চেঁচামেচি করে সেটা কখনোই নয়। এবার বলো, তুমি তোরির লাইফে ঠিক কোন ক্যাটাগরিতে আছো? আপনি কি বলতে চাইছেনটা কি? আমি তোরি আমার কতদিনের বন্ধু জানেন আপনি? দেখো, তোরি তোমার কতদিনের বন্ধু আমি সত্যিই জানি না, তবে তোমাদের সবার কথা তোরির মুখে আমি বহুবার শুনেছি। আমি তোরিকে চিনি ওর জন্মের দিন থেকে, বুঝতে পারলে?
আর আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে দুপুরে তরিদের বাড়িতে যাওয়ার সময় তোমাকেই দেখছিলাম বাইক নিয়ে দাঁড়িয়ে ওই ফ্ল্যাটের সামনে একটা মেয়ের সাথে ঝগড়া করছিলে। কি ঠিক কিনা? সেই রাগটাই তো ছাড়ছো এখন তরির ওপর। এটা ঠিক নয়। শান্তভাবে বসে কথা বলে ওর সাথে সব কিছু মিটিয়ে নাও। ও কাল ফোন ধরেনি, কারণ কালও আমাদের বাড়ি গিয়েছিল। অনেক লোকের মাঝে ফোন চেক করা সম্ভব ছিল না ওর পক্ষে। আশা করছি এবার তোমাকে বোঝাতে পেরেছি আমি। কিছু না বলে মাথাটা সামান্য ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল বাবাই। তরি, যা প্রত্যুষ কি বলছে শুনে আয়। আমরা আছি, রাত্রে খেয়ে ফিরবো একসাথে, ঠিক আছে? আর হ্যাঁ, ভাসানে যাবি নাকি? ভাসানে? কিন্তু বাবা। সে আমি ম্যানেজ করে নেবো কাকুকে। আমি তো থাকবো তোর সাথে, চাপ কিসের? হ্যাঁ। একগাল হাসি নিয়ে জলজলে চোখে তরি তাকালো তীর্থ দাদার দিকে। তীর্থ আবার বলল, যা প্রত্যুষের সাথে ঘুরে আয়, দেখ ওর মাথা কেন এত গরম। ভাসানের আগে চলে আসিস, ঠিক আছে? টাটা। আর কোনো কথা না বলে বাবাই তরির হাত ধরে টানতে টানতে নিজের বাইকে বসালো। সৌম্যকে ফোন করলো। তরিকে নিয়ে আসছি, তুই বাড়িতেই থাক। তারপর সোজা সৌম্যদের বাড়ি, ঢাকুরিয়া। কাকু কাকিমার সাথে বিজয়া সেরে সৌম্যর ঘরে যখন ওরা গেল, তরি দেখে সৌম্য ওর সেই বারমুডা আর ছেঁড়া গেঞ্জিটা পরে বসে আছে। মাথার চুলগুলো এলোমেলো। বাবাইয়ের মুখের দিকেও এতক্ষণে তাকালো। কি হয়েছে রে তোদের? এরকম এরকম অবস্থা কেন? কি হয়েছে? তোর তো নবমী দারুণ কেটেছে, তাই না রে? আমাদের কেমন কেটেছে সেই গল্প শুনতে চেয়েছিলি না কালকে মেসেজে? বস, শোনাচ্ছি। মানে এই জন্য তোরা আমাকে? আচ্ছা কি হয়েছে তোদের একটু বলবি? বলবো বলেই এনেছি তোকে এখানে। চুপ করে শুনবি শুধু। মাঝে কোনো মন্তব্য করলে আজ তোর খুন হওয়া কিন্তু তোর ওই জ্ঞানদাতা তীর্থদাও আটকাতে পারবে না। বাবাই প্লিজ জাস্ট শাট আপ। সৌম্য তুই বলতো কি হয়েছে? তোর ওই সপ্তমীর দিনের ওই ঘটনাটা মনে আছে? ওই যে বাবাইয়ের গায়ে চা পড়ে যাওয়া। হ্যাঁ, সেই মেয়েটা, ও যে কি যেন নাম, দেবদত্তা। হ্যাঁ, বাবাইয়ের কাজিন তো। ইয়েস, ওটাই। বাবাই তো জানতো না। এবার সেদিন বাড়ি ফিরে গিয়ে দেখেছে ওর কাকিমার বাপের বাড়ির আত্মীয়রা এসেছে, আর তাদের মধ্যে দেবদত্তাও রয়েছে। মেয়েটা পুনেতে থাকে, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছে, এই আমাদেরই সেম ব্যাচ। এবারে বাবা মার সঙ্গে ওই কলকাতার পুজো দেখতে এসেছে বেসিক্যালি। তো যাই হোক, কাজিন জানার পর থেকে তো বাবাই আমাদের একেবারে ওর সাথে সেই রকমভাবেই মিশেছে। কয়েকদিন হাসি মজা করেছে বাড়িতে, আর ওকে কলকাতার পুজো দেখানোর দায়িত্বটাও নিয়েছে। এবার অষ্টমীর দিন ইনফ্যাক্ট আমাদের সঙ্গে বেরিয়ে বেশ ভালো জমেও গিয়েছিল, তাই আমরা অষ্টমীর দিন একসঙ্গেই ছিলাম পুরো সময়টা। বাট মিথ্যা বলবো না, আই ওয়াজ রিয়েলি ইমপ্রেসড বাই হার লুকস অ্যান্ড এভরিথিং। যাই হোক, নবমীর দিন বাবাইয়ের সঙ্গে প্ল্যান ছিল দীক্ষার, আর আমার তো অন্য প্ল্যান ছিল। কিন্তু বাবাই যখন আমাকে বললো আমাকেও বেরোতে হবে দেবদত্তাকে নিয়ে, এবার আমিও এক কথায় রাজি হয়ে যাই। তো এবার তোর বাড়ি থেকে লাঞ্চ করে বেরিয়ে বাবাই দেবদত্তাকে পিক আপ করে নিয়ে পৌঁছায় দীক্ষার বাড়ির সামনে। আমিও ওখানে পৌঁছে যাই। কথা ছিল ওখান থেকে দীক্ষাকে পিক আপ করে নিয়ে আমরা সল্ট লেকের দিকে একটা প্যান্ডেলের দিকে যাব। এবার ওখানে দীক্ষার ফ্রেন্ডরা সব থাকবে, ওখানেই আড্ডা হবে। তো এবার দীক্ষার বাড়ির সামনে গিয়ে দেবদত্তা কিছুতেই বাবাইয়ের বাইক থেকে নামবে না। ওর বক্তব্য দীক্ষা আমার বাইকে যাক। ও মানে বাবাইয়ের বাইক থেকে নামবেই না। ওকে অনেক বুঝিয়েও যখন কাজ হলো না, দীক্ষাকেই শেষ পর্যন্ত বুঝিয়ে আমার বাইকে বসানো হলো। ধুর বাবা, তোরা আমাকে কি এসব বাচ্চাদের গল্প শোনাচ্ছিস বলতো? শোন, বাচ্চাদের বলিস না, আর এরপরে যা কেসগুলো হয়েছে সব শুনলে মাথা খারাপ হয়ে যাবে। দাঁড়া, এবার আমি বলি। দীক্ষা কাল পরেছিল একটা সিঙ্গেল পিস ফ্রক, আর দেবদত্তা ওর পেটেন্ট সুপার মাইক্রোমিনি আর ক্রপ টপ। এবার
দেবদত্তা বাইকে আমাকে অদ্ভুতভাবে জড়িয়ে ধরে বসেছিল। দীক্ষা সেটা খেয়াল করেছে। তার ওপর স্টেডিয়ামের সিগন্যাল পেরিয়ে যখন আমরা সল্ট লেকে ঢুকেছি, দেবদত্তা নিজের হেলমেটটা খুলে বসে আমার ঘাড়ে নিজের নাক ঘষতে শুরু করে। হঠাৎ আমি হকচকিয়ে গেছি সেই সময়। ইনফ্যাক্ট ওকে বলেওছি দুবার যে সোজা হয়ে বস, কিন্তু ও সামহাও ইচ্ছে করে কথাটা পাত্তা দেয়নি। দীক্ষা সেটাও কিন্তু খেয়াল করে সৌম্যর বাইকে বসে। ব্যাস, সল্টলেকের ওই প্যান্ডেলে গিয়ে দীক্ষা আমার সাথে কথা বলা বন্ধ করে দিল। আমি ওর পাশে বসলে একটু পরে উঠে চলে যায় অন্য কারো পাশে। আর এইদিকে দেবদত্তা আমার সাথে দীক্ষার ব্যাপারটা বুঝে কিছুতেই আর আমার পাশ থেকে নড়ে না। সৌম্য অনেকবার ট্রাই করেছে দেবদত্তাকে ওর পাশে বসাতে বা ওর সাথে কথা বলাতে, কিন্তু ও যেন সৌম্যকে চেনেই না এমন ভান করছিল। লাস্টে আমি দীক্ষাকে একটু জোর করেই একটা সাইডে নিয়ে যাই, জিজ্ঞেস করি কি হয়েছে। ও স্ট্রেট বলে, দুজনকে একসাথে খেলাতে বেশ ভালোই লাগে তাই না? বাইকে বসে ঘাড়ের মধ্যে নাক ঘষে কোন কাজিন একটু বলবে? আমি বুঝতে পারি প্রবলেমটা কোথায়। ইনফ্যাক্ট বুঝতে আমি আগেই পেরেছিলাম যে সব কিছু ঘাঁটছে আজ। তখন জাস্ট কনফার্ম হলাম। যাই হোক, দীক্ষাকে অনেকক্ষণ ধরে বুঝিয়ে ফাইনালি শান্ত করি। তারপর বন্ধুদের সবার সামনে এসে একটু কথাবার্তা বলার পরেই ওই কানের দুল জোড়া বের করে দীক্ষাকে অফিসিয়ালি প্রপোজ করি আমি। আর ততক্ষণে দেবদত্তার মুখ একেবারে অমাবস্যার রাতের মতো কালো হয়ে গেছে। এদিকটা পুরো শেষ করতে দে আগে। হ্যাঁ, যেটা বলছিলাম, দীক্ষাকে দুল জোড়া দেওয়ার পর ও কিছুক্ষণ চুপ করে বসে থাকে ও দুটোর দিকে তাকিয়ে। তারপর হঠাৎ খুব হাসতে থাকে। হাসতে হাসতে ওর দিদি অনুসুয়া, মানে আমাদের ব্যাচমেট ছিল যে আর কি, তার দিকে তাকিয়ে বলে, এই দেখ, কি তোকে কি বলেছিলাম, করলো তো প্রপোজ, তাও আবার আজই। তুই প্রমাণ চেয়েছিলিস তো, এই যে এই নে, তোর সামনেই তোর প্রমাণ। ওরে দীক্ষা মিত্র অত ফালতু কথা বলে না রে, ছাড় এবার 1000 টাকা, চটপট ছাড়। ওখানে ওরা সবাই অদ্ভুতভাবে হাসতে থাকে। আমি তো ভেবা জায়গা খেয়ে গেছি। আমাদের ক্লাসমেট ছিল অনুসুয়া, ওরই যে আইডিয়া ওটা জানতে পেরে আমার মাথা তখনই গরম হয়ে গেছে। তার ওপর ও আমাকে বলল, তুই কি পাগল হয়েছিলি প্রত্যুষ যে দীক্ষাকে ডেট করতে চাইছিলি? ওর তো স্টেডি বয়ফ্রেন্ড রয়েছে। ইনফ্যাক্ট দীক্ষা তোকে বলেনি যে কামিং সেশনে ও ইটালি চলে যাচ্ছে? ওখানে তো একটা কলেজে ওর আর ওর বয়ফ্রেন্ড দুজনেরই অ্যাডমিশন হয়ে গিয়েছে। দীক্ষা তখনও দুলটা হাতে নিয়ে এদিক ওদিক করে দেখছে আর বলছে, তবে প্রত্যুষের পছন্দ আছে। আই লাভড দিস কালেকশন। আর প্রত্যুষ, আই এম রিয়েলি সরি ফর দিস প্র্যাকটিক্যাল জোক। পুরোটাই তো অনুসুয়াদের প্ল্যান ছিল। বাট ইউ নো হোয়াট, ইউ আর ওয়ান অফ দোজ মোস্ট ওয়ান্ডারফুল পার্সনস আই মেট সো ফার। আর তুমি ভীষণ ফানিও, যেটা আমার জেনুইনলি খুব ভালো লেগেছে। আই এনজয়েড এভরি মোমেন্ট স্পেন্ট উইথ ইউ, সিরিয়াসলি। এটা আমি রেখে দিই আমার কাছে তোমার মেমোরি হিসেবে, ঠিক আছে? আর তুই চুপ করে রইলি, সিরিয়াসলি? হ্যাঁ, আমাদের হিরো তখন টোটালি কনফিউজড। ওর কাচুমাচু মুখটা যদি তখন তুই দেখতিস, তোরই মানে বুঝতে পারবি না তুই। হ্যাঁ, আর তুই তো খুব দাঁত কেলাচ্ছিলিস তখন। ভাই ভাই দেখ দেখ, আমি মোটেও দাঁত কেলাইনি, মুখ টিপে হাসছিলাম শুধু। হ্যাঁ, আর ভাবছিলাম 2 মাস পর পর গার্লফ্রেন্ড পাল্টানো ছেলেটাকে কেমন বাঁদর নাচানো নাচিয়েছে দুটো মেয়ে মিলে। হ্যাঁ, তার পরের ঝটকাটা তুই কেমন খেলি সেটা বল। উফ, নিজেদের মধ্যে ঝগড়া না করে বল না তারপর কি হলো। বলছি শোন, এটা তো আরো এপিক কেস। দেবদত্তা ফট করে দীক্ষার হাত থেকে কানের দুলটা ছিনিয়ে নিয়ে বলে ওঠে, তোমার লজ্জা করছে না একটু? যার প্রপোজাল তুমি ডিনাই করছো, তার জিনিস নিয়ে সেটাকে সুন্দর বলছো, আবার নিজের কাছে রেখে দিতে চাইছো।
খুব লোভী তো তুমি। আবার একটু আগে ওকে বলছিলে না আমি কেন ওর বাইকে বসেছিলাম, তোমাকে বসতে দিইনি, কেন ওর ঘাড়ে নাক ঘষেছি। বেশ করেছি। নাও হি উইল বি মাই ম্যান। তোমার মতো মেয়েরা না জাস্ট ডিজার্ভ করে না প্রত্যুষের মতো ছেলেকে। আর তোমার বয়ফ্রেন্ডও তো দারুণ ছেলে। আচ্ছা, ও সবকিছু জেনে তোমাকে সব করতে দিল? সৌম্যর মুখ তো তখন পুরো শুকনো আমসি। এত বছরে যাও বা কাউকে পছন্দ হলো বেচারার, সে আবার অন্য কারো নয়, একেবারে আমার উপর ক্রাশ খাওয়া। তারপর আর কি, আমাদের শ্রীমান প্রত্যুষ দেবদত্তার হাত থেকে বাক্সটা কেড়ে নিয়ে বলল, I have considered you as my cousin sister and nothing else. ওই জন্যেই এই কদিন তোকে সাথে নিয়ে ঘুরেছি। নিজের লিমিট ক্রস করিস না। সৌম্য, এর যে সেদিন তরির কানে দুলটা পরিয়ে দিলেই ভালো হতো রে। এসব ভালোবেসে দেওয়া গিফট ওই পাগলিটাকেই মানায়। বেচারাকে কটা দিন বড্ড কষ্ট দিয়েছি, পাত্তা দিইনি এদের পাল্লায় পড়ে। তারই ফল পেলাম মনে হচ্ছে আজ। চল চল চটপট এখান থেকে বেরোই, চল। তরিকে অনেকগুলো সরি বলার আছে। বলে ওদের সবাইকে ওখানে ছেড়ে আমাকে টানতে টানতে নিয়ে চলে এলো। আর তারপর এক বোতল হুইস্কি কিনে সোজা বাবাইদের বাড়ির ছাদে। ওখান থেকেই তো তোকে ফোনের পর ফোন করে যাচ্ছিলাম, আর ভগবান জানি তুই কি করছিলি। ও তো ওর তীর্থ দাদার সাথে হাত ধরে ঠাকুর দেখছিল। সল্টলেক থেকে ফেরার সময় আমি ওদের দেখেছিলাম তো একটা প্যান্ডেলে ঢুকতে। তোকে বললাম না সৌম্য? এই শোন, আর যাই করি না কেন তোদের মতো না কেস খাওয়া কাজবাজ আমি করি না। গাধাটা কাল সারা রাত নেশা করে খালি গালাগালি দিয়েছে দীক্ষাকে। আর আজকে নেশা ছুটতেই গেছিল দীক্ষার বাড়িতে কনফার্ম করতে যে গতকাল যেগুলো বলেছিল সেগুলো আবার সত্যি বলেছিল কিনা। মাই গুডনেস, তুই কি কোনোভাবেই মানুষ হবি না বাবাই? আর তাছাড়া একটু আগে তুই কি বললি? হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন বাই এর চেয়ে তরির কানে দুলটা পরিয়ে দিলে ভালো হতো? হাউ ডেয়ার ইউ! মেরে না নাকটা ফাটিয়ে দেবো তোর বদমাস ছেলে। ওই দুল আমার সামনে আনবি তো তোকে সৌম্যদের বাড়ির ছাদ থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেব। উফ, ইডিয়েট ইডিয়েট এক একটা। প্রেম করার শখ আছে কিন্তু মেয়ে বাচ্চার মুরদ নেই, যাকে তাকে দেখলো আর ক্রাশ খেলো হয়ে গেল। একদিন তো তাও একটা গাধাকে সামলাচ্ছিলাম, এখন তো দলে আবার আরেকটা এসে যোগ দিয়েছে। খবরদার খবরদার বলে দিচ্ছি সৌম্য, বাবাই উচ্ছন্নে গেছে, যা ইচ্ছে করুক। তুই তুই কিন্তু আমার ভ্যালিডেশন ছাড়া কোনো মেয়ের দিকে হাত পা কিচ্ছু বাড়াবি না। আর আমি কিন্তু এটা বলে রাখলাম। হ্যাঁ, উফ, কি মেন্টাল টর্চারটা করলো দুজন মিলে আমায় দুদিন ধরে। মায়ের রান্না করা মাটন চাপটাও খেতে পারিনি আমি ভালো করে। উল্টে মা আন্দাজ করে ফেলেছিল কিছু একটা গন্ডগোল হয়েছে তোদের সাথে। পিউকে পর্যন্ত কেমন জ্বালিয়েছিস তোরা। কাল কিন্তু ওকেও সরি বলবি। আরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। উফ, এখন তুই এত কথা শোনাস না তো। হ্যাঁ, সে তো এখন বলবি। আসলে কি বলতো, তোদের পাপের ফলগুলোই তোরা ভুগলি, বুঝলি তো? আমাকে সিঙ্গেল ছেড়ে নিজেরা মিঙ্গেল হয়ে বেড়াবি। আরে ভগবানেরও সহ্য হয়নি এসব না ইনসাফি। আবার আমার উপর রাগ দেখানো, পাড়ার মধ্যে এক গোষ্ঠী লোকের সামনে। ইস, ও মাতে, ও মাম্মি, ও মাতাশ্রী, আমাদের ভুল হো গিয়া, আগে और नहीं होगा ऐसा। ও ম্যাডাম, আপনি এবার একটু দাঁত কেলান। এই যে নাক মুলছি, কান মুলছি, নাকি আরো কিছু মুলতে হবে? চুপ কর অসভ্যের দল। শিগগিরই আমাকে বাড়ি নিয়ে চল তোরা, না হলে না তিনজন মিলে আমরা ক্যালানি খাবো তীর্থদার কাছে। আরে বাবা, সে বেচারা তো আমাদের সাথে ভাসানে যাবে, আর বাবাকেও ম্যানেজ করে বসে আছে। চল। হ্যাঁ, আবার সেই তীর্থদা? আরে সৌম্য, চাপ নিস না, আমরা যা ভাবছিলাম তা নয় রে। তীর্থদাই স্কুল একটু আগে আমাকে যা থ্রেড দিয়েছে, উফ, তাতে আজ ভাসান ডান্স আর তারপর একটা ছোট্ট পার্টি জমে যাবে ওর সাথে। কি বলিস তোরি? চল এবার, আর শুভ বিজয়া তোদেরকে। আয় এবার কোলাকুলিটা সেরে নি। তিনজন বন্ধু তিনজনের গলা জড়িয়ে শুভ বিজয়া বলে উইশ করলো একে অপরকে প্রতি বছরের মতো। আসলে
প্রেম ভালোবাসা সবকিছু ছাপিয়ে, সব ভুল বোঝাবুঝি কাটিয়ে সত্যিকারের বন্ধুত্বগুলোই বুঝি থেকে যায় বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী ধরে। যাই হোক, তড়িদের পাড়ার ভাসান ডান্সটা এবার স্পেশাল হয়েছিল ওই 4 মূর্তির জন্য। তড়ি, বাবাই, সৌম্য আর তীর্থ, বাকি তড়িদের সাথে ওদের ছোট্ট পার্টিটা, ওটা তো ইতিহাস ছিল। লাইফে 2-4 পিস খাঁটি বন্ধু থাকলে প্রেমে না পড়লেও জীবন দিব্যি চলে যায়। কি বলেন আপনারা? হ্যাঁ, পাশে থাইকো, সঙ্গে থাইকো, থাইকো আমায় জড়াইয়া, সুখে থাইকো, দুঃখে থাইকো, পরাণ গেলে কান্দিয়া রে, পরাণ গেলে কান্দিয়া। তোর সুখেতে সুখী আমি, তোর দুঃখেতে দুঃখী, তুই যে আমার আধারের দামি সূর্যমুখী। তোর পরশে হাসি আমি হইয়া ডাকা বুকা, তুই ছাড়া যে লাগে তা কেমন ফাঁকা ফাঁকা রে, কেমন ফাঁকা ফাঁকা। ও বন্ধু রে, পাশে থাইকো, সঙ্গে থাইকো, থাইকো আমায় জড়াইয়া, কোন গোপনে ভাইসরে মন উঠালি পাতিলা রে, উঠালি পাতিলা। বন্ধু রে, তুমি হইয়া দোয়াত আমি সেই দোয়াতে কালি, রবির কথায় তুমি যে আমার চোখের মালি গো, আমার চোখের বালি। তুমি হইয়া ওঠা আমি সেই ঢাকেরই কাঠি, সুরে সুরে পাড়ি দিব সবুরগঞ্জের বাকি। ও বন্ধু রে, পাশে থাইকো, সঙ্গে থাইকো, থাইকো আমায় জড়াইয়া, কোন গোপনে, কোন গোপনে ভাইসরে মন উঠালি পাতিলা রে, উঠালি পাতিলা। তোর সুখেতে সুখী আমি, তোর দুঃখেতে দুঃখী, তুই যে আমার আধারের দামি সূর্যমুখী। তোর পরশে, তোর পরশে হাসি আমি হইয়া ডাকা বুকা, তুই ছাড়া যে লাগে একা, কেমন ফাঁকা ফাঁকা রে, কেমন ফাঁকা ফাঁকা। ও বন্ধু রে, পাশে থাইকো, সঙ্গে থাইকো, থাইকো আমায় জড়াইয়া, কোন গোপনে, কোন গোপনে ভাইসরে মন উঠালি পাতিলা রে, উঠালি পাতিলা।